প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে আবারও নেপাল প্রসঙ্গে আলাপ করতে এলাম, কারণ নেপালের সরকার গঠন, আগামীর কর্মপরিকল্পনা আমাকে মুগ্ধ করেছে। এই জন্য আমি আবারও নেপাল বাংলাদেশ কম্প্যারিজন আলাপ করতে এসেছি। আলাপের শিরোনামটা এমন হতে পারে যে নেপাল পারল, আমরা পারলাম না। এক কথায় যদি বলি, আপনারা ইতিমধ্যে জানেন যে গতকালকে নেপালের অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবং একজন নারী, নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি এবং প্রথম নারী প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সুশীলা কার্কি। সুশীলা কার্কিকে আপনারা ইতিমধ্যে জানেন, তিনি ভারতে পড়াশোনা করেছেন। ভারতের বেনারসের, উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন। আমি তার একাডেমিক বিষয়গুলো আবারও উল্লেখ করছি, কারণ আছে। রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স এবং নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের থেকে আইন শাস্ত্রে ডিগ্রি নিয়েছেন। ডিগ্রি নিয়ে তিনি প্রথম জীবনে শিক্ষকতা করেছেন, পরবর্তী জীবনে বিচার বিভাগে আইন পেশায় নিয়োজিত হয়েছেন এবং বিচার বিভাগের চাকরিতে যোগদান করেছেন এবং সর্বোচ্চ পদ প্রধান বিচারপতি হয়েছেন। আমি শিরোনামটা বলেছি নেপাল পারল, আমরা পারিনি। সরকারে আপনি যদি দেখেন যে সরকারে কাকে বসালো, নেপালের জনগণ, জেনজি, নেপালের সেনাবাহিনী, নেপালের রাষ্ট্রপতি, সেটি যদি পার্থক্য দেখেন, সুশীলা কার্কি রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী, আইন শাস্ত্রের শিক্ষার্থী, আইন প্র্যাকটিস করেছেন দীর্ঘদিন, আইন প্রয়োগ করেছেন বিচার বিভাগে, বিচারের রায় দিয়েছেন, তেমন একজন ব্যক্তিকে নেপাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশ কাকে বেছে নিয়েছে দেখুন তো। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থনীতির শিক্ষার্থী, অর্থনীতিতে শিক্ষকতা করেছেন বিশ্ববিদ্যালয়ে অল্প কিছু সময়। এরপরে অর্থনীতিটাকে ধোঁকাবাজিতে ব্যবহার করা যায়, সেই ধোঁকাবাজি খাতে ব্যবহার করেছেন। এনজিও মানুষের জীবন মানের কতটা উন্নতি করে নাকি তার থেকে বেশি ধোঁকা দেয়, সে ব্যাপারে গবেষণা হতে পারে। এনজিও ব্যক্তিত্ব এবং যিনি এই দেশের সাথে যার কোনো সংযোগই নাই, টাকা কামাই করেছেন এনজিওর মাধ্যমে, করে টাকা বিদেশে পাচার করে দিয়েছেন, বসবাসও করেন বিদেশে। প্যারিস থেকে ডেকে নিয়ে এসে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যোগ্যতার বিচারে যদি আপনি বলেন যে সুশীলা কার্কির অভিজ্ঞতা আইন রাজনীতি সম্পর্কে, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা শূন্য, আর সুশীলা কার্কির অভিজ্ঞতা কানায় কানায় পূর্ণ। রাজনীতি বিজ্ঞান আছে, আইন শাস্ত্র আছে, আইন প্রয়োগ আছে। আসমান আর জমিন পার্থক্য প্রথমেই। নেপাল আরও কিভাবে পারল দেখুন, যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার আজীবন ক্ষমতায় থাকবে না, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার রুটিন দায়িত্বের বাইরে সেই সরকার কোনো কাজ করবে। সেই সরকারে যারা সরকার প্রধান যিনি, তারও তো বিবেক থাকতে হবে যে আমি কেন কাজ করব, আমি কার ম্যান্ডেটে এই জায়গায় বসেছি। সুশীলা কার্কির এই বোধটা আছে, যার দরুন যেদিন তিনি দায়িত্ব নিয়েছেন সেদিনই নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে নেপালে। 6 মাস সময় নিয়ে আগামী 5 মার্চ। আমি এই আলাপগুলো কিছু কিছু অংশ আজকে দিনের প্রথম ভিডিওটাতে করেছি, কিন্তু তারপরেও আবার রিপিট করছি। আমি মুগ্ধ হয়েছি নেপাল এই সংকট থেকে কাটিয়ে ওঠার যে পথে যেভাবে এগুচ্ছে, তাতে মুগ্ধতা থেকে আবারও বলছি। 5 মার্চ মাঝখানে 6 মাস সময় হাতে নিয়ে একটা নির্বাচনের সময় দিয়েছে। এর মধ্যে পরিস্থিতি ঠান্ডা করে নির্বাচন করবে। বাংলাদেশে দেখুন, যে সরকারটি গঠিত হয়েছে আজ থেকে 14 মাস আগে, সেই সরকারে যে জেনজি যারা আন্দোলন করেছে তারা সরকারের অংশ হয়েছে, সরকারে ঢুকেছে, সরকারের উপদেষ্টা পরিষদে ঢুকেছে এবং
তারা রাজনৈতিক দল গঠন করেছে, তারা রাজনৈতিক প্রতিপক্ষ যারা বিভিন্ন রাজনৈতিক দল, যেমন ইমিডিয়েট পাস্ট যে সরকারটি ছিল সেই সরকারের রাজনৈতিক দল এবং সেই সরকারের যে জোটটা ছিল সেই 14 দলীয় জোট, জাতীয় পার্টি তাদেরকে নিষিদ্ধের নিশানা নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। নেপালে কিন্তু আমরা তেমনটা দেখিনি। নেপালের জেনজিরা কেউ সরকারে ঢুকেছে, আপনি খবর পেয়েছেন? যেটি জানা যাচ্ছে, নেপালের জেনজিরা আন্দোলন করেছে, কয়েকদিনের সহিংসতা ঘটেছে, তারা এখন অনুতপ্ত। তারা যে শিক্ষক, যে স্টুডেন্ট আন্দোলনে নেমেছিল, রাস্তায় নেমেছিল, সে ক্লাসে ফিরে গেছে, স্কুলে ফিরে গেছে, কলেজে ফিরে গেছে, ইউনিভার্সিটিতে ফিরে গেছে। বাংলাদেশে ফিরে গেছে, ম্যাক্সিমাম ফিরে গেছে। যারা ফিরে গেছে তাদেরকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু এক শ্রেণীর জেনজি গড়ে উঠেছে। উপদেষ্টা পরিষদে কিছু ঢুকেছে, কিছু রাজনৈতিক দল নিয়ে মাঠে আছে, কিছু বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড গত 14 মাস যাবৎ করেই যাচ্ছে। একটা হযবরল বিশৃঙ্খলার মধ্যে দেশ, 18 কোটি মানুষের জীবন জিম্মি হয়ে গেছে। অথচ নেপালে প্রথম দিনেই মনে হচ্ছে, ইতিমধ্যে কারফিউ উঠে গেছে নেপাল থেকে। নেপালে শুনিনি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় নেমে গেছে কিনা, বা বছরের পর বছর থাকবে কিনা। বাংলাদেশে তো বছর হয়ে গেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। কাজেই নেপালের শুরুটা দেখেই মনে হচ্ছে যে একটা শান্তির পথে চলে গেছে। শুরুটা আমি এজন্য বলছি যে একটা দিনের শুরুটা, দিনের সকালটা যদি দেখেন যে ঝকঝকে চারিদিকে রৌদ্রোজ্জ্বল দিন, তাহলে কিন্তু আপনার বোঝা হয়ে যায়, যে বুঝতে পারেন যে দিনটা, সারা দিনটা কেমন যাবে। নেপালের শুরুটা চমৎকার। কাজেই নেপাল সুন্দরভাবে একটা নির্বাচন দেবে, দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দেবে। কিন্তু আমাদের এখানে সরকার গঠনের শুরু থেকেই কালো মেঘ, সেই মেঘ এখনো কাটছে না। কূটনৈতিকভাবে চিন্তা করুন, কূটনৈতিকভাবে দোষারোপ, বিচ্ছিন্নতাবাদী, অভ্যন্তরীণভাবে যেমন আছে, রাজনৈতিক দলকে বাদ দাও, একে বাদ দাও, ওকে মারো, ইমিডিয়েট পাস যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করো, হত্যা করো, খুন করো। নেপালে এমনটা নয়। নেপালে সিনিয়র কিছু রাজনীতিবিদকে অবসরে পাঠানোর কথা বলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ছিলেন 6 জনের মতো, তাদেরকে অবসরে পাঠানো, এটা যুক্তিযুক্ত, ঠিক আছে। ফার্স্ট জেনারেশন বাদ যেতে পারে, বয়সের কারণেও তারা বাদ যেতে পারে। সেকেন্ড জেনারেশন আসতে পারে, রাজনীতিতে লাইমলাইটে আসতে পারে, সামনে আসতে পারে। আগামী নির্বাচনে, নেপালের নির্বাচনে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্য যারা হবেন তারা সেকেন্ড জেনারেশন হতে পারে। কিন্তু বাংলাদেশে কি, ও আওয়ামী লীগ, মানে ওকে মারতেই হবে, ও যেন রাজনীতিতে নাই আসতে পারে। ওকে বাড়ি ভাড়া দেবেন না, ও আওয়ামী লীগ। ওর সাথে ওর পরিবারে আত্মীয়তা করবেন না, ওর সাথে মেয়ে বিয়ে দিবেন না। বাংলাদেশে এরকম কথাও শোনা যাচ্ছে। এরকম কথাও আমরা 1 বছর যাবৎ শুনছি। বিভ্রান্ত কিছু মানুষের কণ্ঠে এমন কথা শুনছি। অর্থাৎ বাংলাদেশের কালো মেঘ কাটছে না। বাংলাদেশের কালো মেঘ কবে কাটবে? আমি কূটনীতি দিয়ে কথা শুরু করেছিলাম। বাংলাদেশের ইউনূস সাহেব পুরো কূটনৈতিকভাবে মারামারি লাগিয়ে দিয়েছে ভারতের সাথে। আপনার নিকট প্রতিবেশী, সবচেয়ে ক্ষমতাধর, বিশ্বের অন্যতম ক্ষমতাধর, তার সাথে আপনার সম্পর্ক ভালো না। এটি যদি দূরের কেউ জানে, আপনার সাথে অন্যরা কি সম্পর্ক করতে আসবে? অন্যরা এসছে সম্পর্ক করতে? বলুন তো। যে গত 1 বছরে এগুলো নিয়ে বিস্তর আলাপ দীর্ঘ হয়ে যাবে, আমি আলাপ করতে চাই না। এই যে এত চিন করেন যে চাইনিজ বিনিয়োগের, যে আমাদের এখানে যে উন্নয়ন অবকাঠামোর কাজ হচ্ছে, চাইনিজ অর্থকে ছাড় পেয়েছেন কেউ বলতে পারবেন গত 1 বছরে? ভারতীয় অর্থ তো বন্ধই। জাপানিজ জাইকা, এই যে উন্নয়ন, অন্যান্য খাত বাদ দিলাম, উন্নয়ন খাত, কনস্ট্রাকশন খাত যেগুলো হয়, সেগুলো জাপান অর্থ ছাড় করছে গত 1 বছরে? কেউ বলতে পারবেন? প্রমাণ দেখাতে পারবেন? যদি দেখাতে পারেন আপনি কমেন্টে এসে একটু বলে দিয়েন তো। এই যে চীনে এত সব রাজনৈতিক দলগুলো যাচ্ছে, চাইনিজ অর্থ গত 1 বছরে কি ছাড় হয়েছে? কেউ দেখাতে পারবেন? কূটনৈতিকভাবে এমন বিচ্ছিন্ন। ভারতের সাথে তো পুরো মারামারি লাগিয়ে দিয়েছে।
ঠুনকো একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, একটা ফু দিলে উড়ে যাবে। আমার দেশ, আমি দুঃখ করেই বলছি, আমি ছোট, আমি মানতে চাই যে আমি ছোট, ভারত বিশাল ভারত, কিন্তু আমার দেশে সেটা মানা হয় না। যাই হোক, যেটি বলছিলাম, নেপালের শুরুটাও চমৎকার, ভারতের সাথেও চমৎকার শুরু সম্পর্ক, ভারতের সাথে ভালো সম্পর্ক মানে বাকি আমার কথায় কথায় ভারত চলে আসে ভাই। অনেকে হয়তো মাইন্ড করেন, মাইন্ড কেন করবেন বলেন? আমি ভারত ছাড়া কোথাও তো যেতে পারবো না, আমি ভারতকে বাদ দিয়ে কথা বলতে পারবো? আমি যদি বিদেশে যাই তাহলেও তো আমাকে ভারতের আকাশসীমা দিয়ে যেতে হবে। আমি ভারত দ্বারা ল্যান্ডলক কান্ট্রি, বারবার এই কথাটা বলি যে ভারত দ্বারা ল্যান্ডলক কান্ট্রি, এই জন্য ভারতকে বাদ দিয়ে কোনো কথা হবে না। যদি কেউ কোনো কথা বলেন, যদি কেউ কারো ব্রেন ওয়াশ করেন, সেটা উল্টো ব্রেন ওয়াশ করেন। আজকে এই কথাগুলো এই জন্য বলছি যে নেপাল পারছে, আমরা পারিনি, 1 বছরেও পারিনি, 14 মাসেও পারিনি, জানি না কবে পারবো। তবে হ্যাঁ, অবশ্যই পারবো, কারণ বাংলাদেশের জনগণ চুপচাপ আছে। মাঝে মাঝে আমাদেরও রাগ হয়, ক্ষোভ হয় যে বাংলাদেশের জনগণ একটা অন্তর্বর্তীকালীন সরকার 14 মাস যাবৎ জগদ্দল পাথরের মতো বসে আছে। কারা এরা? শুধু ইউনূস সাহেব তো প্রবাস থেকে আসেননি, এই সরকারের বেশিরভাগ লোকজন প্রবাসী, নীতি নির্ধারক প্রবাসী। 18 কোটি মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছে, বাংলাদেশের মানুষ চুপচাপ আছে এখনো পর্যন্ত। ফুঁসে উঠবে নানান অনিয়ম অব্যবস্থাপনায়। যে দেখুন, ছাত্র সংসদ নির্বাচন, ডাকসুর নির্বাচন হয়েছে, ফলাফল হয়েছে। জাকসুর নির্বাচন হয়েছে 10 তারিখে। আমাদের এই ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন জাকসুর ফলাফল হতেও পারে, নাও পারে, বা ফলাফল হয়েছে ধরে নিন। এই ফলাফল নিয়ে কি হলো? একটা 11,000 বা 12,000 ভোটারের একটা বডি ছাত্র সংসদ, একটা ইউনিয়ন পরিষদের মতো, সেটার ফলাফল দিতে লেগে গেছে 10 তারিখে ইলেকশন হয়েছে, আজকে 13 তারিখ। একটা ইউনিয়ন পরিষদের ফলাফল দিতে পারে না ইউনূস সরকার, এই সরকার জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেবে। বলে শেষ করা যাবে না, আমি আলাপটা শেষ করতে চাই যে নেপাল পারলো, নেপালের জন্য আমাদের শুভকামনা। আমরা পারলাম না, আমরা কালো মেঘের মাঝেই আকাশে বসবাস। কবে মুক্ত হব? বাংলাদেশের জনগণ যখন চাইবে, রাজনৈতিক দল যখন চাইবে। আওয়ামী লীগের চাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আওয়ামী লীগের চাইতে হবে, আওয়ামী লীগের আসতে হবে, জেল জুলুম উপেক্ষা করে, প্রতিরোধ উপেক্ষা করে মাঠে নামতে হবে। এছাড়া বাংলাদেশ রক্ষা হবে না, বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবে না। আলাপটা শেষ করতে চাই এখানেই, এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।